এই গল্পে যেসব ছোট ছোট বিষয় দেখানো হয়েছে সেগুলো সত্য ঘটনা অবলম্বনে। ইতিপূর্বে আমি এই গল্পগুলো বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে রাখবো। যদি না দেখে থাকেন তাহলে বর্ণনাগুলি দেখে আসতে পারেন। মায়া এবং ইতা যারা খুব ভালো বন্ধু ছিল, তারা জীবনের আনন্দ উপভোগ করছিল। স্কুলে ছুটি চলছিল, তাই তারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। মায়া প্রস্তাব দেয় যে তারা আত্মীয়ের বাড়িতে যাবে, কিন্তু ইতার বাবা অনুমতি দেয় না, কারণ ইতার নাক থেকে মাঝে মাঝে পড়ে রক্ত। এই কারণেই তার বাবা সব সময় চিন্তায় থাকেন। মায়া বাথরুমে যাওয়ার দরকার ছিল, কিন্তু সে কখনোই ইতার বাড়ির বাথরুম ব্যবহার করে না। ইতা তাকে জিজ্ঞেস করে সে কি বাথরুমে কিছু দেখে। মায়া মিথ্যা বলে, না দেখি না। বাইরে মায়া জুতা পরছিল, তখনই ইতা তার সঙ্গে কথা বলতে আসে। হঠাৎ মায়া দেখে ইতার পেছনে এক ভয়ঙ্কর ছায়া দাঁড়িয়ে আছে, যেটা ইতা দেখতে পাচ্ছিল না। ইতা আবার মায়ের কাছে সত্য জানতে চায়, কিন্তু মায়া আবার বলে না, কিছুই দেখে না। দুই মেয়ের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক ছিল। মায়া দেখে যে ইতা ও তার বাবার মধ্যে একটা খুব শক্তিশালী বন্ধন রয়েছে। সন্ধ্যায় মায়ের বাড়িতে তার ভাই ইন্দ্রের বন্ধুরা আসে, আলী, উচে, ফিয়াদি এবং আকরি। তারা সবাই মাউন্ট কেদিতে হাইকিং করতে যাওয়ার পরিকল্পনা করছিল। মায়া তাদের কথা শুনে ফেলে এবং সেও যেতে চায়, কিন্তু তার ভাই তাকে বারণ করে, কারণ হাইকিংয়ের জন্য শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হওয়া দরকার। কিন্তু ইন্দ্রের বন্ধুরা চায় না মায়া তাদের সঙ্গে যাক, কারণ মায়া প্রায়ই আত্মা বা অদৃশ্য কিছু দেখতে পায়। তখন মায়া প্রতিশ্রুতি দেয় সে কিছু দেখলেও কাউকে কিছু বলবে না। তার ভাইও রাজি হয়ে যায়। এরপর মায়া ইতাকে ফোন করে, তাকে যাওয়ার প্রস্তাব দেয়। তখন ইতা নিজের চুলে হাত বোলাতে গিয়ে দেখে তার চুল পড়ে যাচ্ছে। এতে সে খুব চিন্তায় পড়ে যায়, কিন্তু মায়াকে কিছু বলে না। সে মায়াকে বলে তার বাবা মায়ের অনুমতি নিতে। ইতার বাবা অনুমতি দিয়ে দেয়। মায়া যখন ইতার বাড়ি থেকে ফিরছিল, তখন আবার সেই শয়তানকে ইতার পেছনে দাঁড়িয়ে দেখে। এতে সে ভয় পেয়ে যায়। এরপর তারা হাইকিংয়ের জন্য রওনা হয়। মায়া ইন্দ্রের সঙ্গে ইতাকে নিয়ে যায়। ইতার মা মায়া ও ইন্দ্রকে অনুরোধ করে যেন তারা ইতার যত্ন নেয়, কারণ সে আগে কখনোই হাইকিং করেনি। মায়া দেখে ইতা এবং তার বাবার বিদায়ের মুহূর্তে তার বাবা কেমন স্নেহ ভরে তাকে সাবধানে থাকার কথা বললেন। মায়া ও ইতার জীবনে প্রথমবার হাইকিং করতে যাচ্ছিল, তাই খুব উত্তেজিত ছিল তারা। সবাই যখন মাঝপথ পৌঁছায়, তখন তারা গাড়ি ছেড়ে সামনে এগোয়। রাস্তায় মায়া একজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু কাউকে কিছুই বলে না। তারা সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে হাইকিং শুরু হওয়ার কথা ছিল। ইতার পেট ব্যথা করছিল, কিন্তু সে বলে যে সে ঠিক আছে। সে রাতে সবাই রুম ভাড়া করে থেকে যায় এবং পরের দিন সকাল 7টায় হাইকিং শুরু করার সিদ্ধান্ত নেয়। ঠিক 4টা বাজে। ইতার আবার পেট ব্যথা হয়। সে মায়াকে জাগিয়ে বলে হয়তো তার পিরিয়ড শুরু হয়েছে। মায়া তাকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ পিরিয়ড চলাকালীন হাইকিংকে অনেক সময় ট্যাবু হিসেবে দেখা হয়। কিন্তু ইতা যেতে চায়। সে বাথরুমে যায়, নিজের কাপড় ধুয়ে একটি প্লাস্টিক ব্যাগে রাখে। তখন হঠাৎ সে শয়টা তার পেছনে এসে দাঁড়ায় এবং তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নেয়। এটা দেখে ইতা জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সবাই বাথরুমের দরজার দিকে ছুটে আসে, কিন্তু দরজা খোলা যাচ্ছিল না। হঠাৎ দরজা খুলে যায় এবং ইতা একদম চুপচাপ দাঁড়িয়েছিল। মোটেলের মালিক ইতাকে একটি পানীয় দেয়, যেটি সে এক চুমুকে খেয়ে ফেলে। এটি দেখে সবাই হতভম্ব হয়ে যায়। ইতা এখানে মায়াকে বলে যে সে খুব ভয় পাচ্ছে, কারণ বাথরুমে সে একটি কালো অবয়ব রেখেছে, যেটা অনেক লম্বা ছিল। এটুকু শুনে মায়া বুঝে যায় এটা সেই শয়তান যেটাকে সে ইতার বাড়িতেও দেখেছিল। এখানকার মোটেল মালিক জানায় সেই আত্মা এই জায়গাতেই বাস করে এবং এখানে হাইকিং করতে আসা লোকদের বিরক্ত করে। তবে যখন এই জায়গায় শুদ্ধিকরণ করা হয়, তখন থেকে সে আর দেখা দেয়নি। কিন্তু এখন হঠাৎ করে সে আবার ফিরে এসেছে কেন? এই প্রশ্নের উত্তর কারো কাছেই ছিল না। এমন পরিস্থিতি দেখে আলী প্রস্তাব দেয় যে ইন্দ্রা ও পিতা ফিরে যাক, কিন্তু তারা ইতার কাছে এই কথা বলতে পারবে না। পরের দিন সকালে যখন সবাই হাইকিংয়ের জন্য রওনা দেয়, তখন ইতাকে নিয়ে তর্ক শুরু হয় যে পিরিয়ডকালে সে কেন হাইকিংয়ে যাচ্ছে। তখন আলী আকারিকে বোঝায় যে এটি একটি কুসংস্কার। সমস্যা হচ্ছে ইতা শারীরিকভাবে খুব শক্তিশালী নয়। এরপর হাইকিং শুরু করে। পাহাড়ের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। এক জায়গায় থেমে মায়া একজন বৃদ্ধা মহিলাকে বসে থাকতে দেখে, কিন্তু তিনি কোনো আত্মা নন। সবাইও তাকে দেখতে পায়।
এ নিয়ে সবাই ঠাট্টা করে। ইন্দ্রা বলে এখানে ঠাট্টা মস্করা করা উচিত নয়, পাহাড়ে ওঠার আগে সবাই প্রার্থনা করে। এদিকে ইতার মা বাড়িতে ইতার ছেঁড়া চুল আর রক্তমাখা কাপড় পরিষ্কার করে ভয় পেয়ে যায়। তিনি ইতার বাবাকে বিষয়টি জানান, কিন্তু ইতার বাবা বলে এটা হয়তো নাক থেকে পড়া রক্ত, অতিরিক্ত চিন্তা করার কিছু নেই, ইতা নিজের খেয়াল রাখতে পারবে। হাইকিং চলাকালে ইতার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, তার কানে তীব্র শব্দ হতে থাকে। তখন মায়া চিৎকার করে তাকে স্বাভাবিক করে। ইন্দ্রা চায় না যে সে অজ্ঞান হয়ে যাক, মানে ইতার আগে থেকে শারীরিক সমস্যা ছিল। এক জায়গায় থেমে সবাই খাওয়ার সময় ইতা চুপি চুপি হেঁটে চলে যায় একটি হ্রদের দিকে, যেখানে যাওয়া নিষেধ ছিল। সে সেখানে তার রক্তমাখা কাপড়ের প্যাকেটটি ফেলে দেয়, যা মোটেও করা উচিত নয়। মায়া যখন তাকে ডাকতে যায় তখন অস্বাভাবিক কিছু একটা ইতাকে ভর করে আর সুন্দানিজ ভাষায় বলে তাকে চলে যেতে হবে, কারণ পাহাড়ের রানী রেগে আছে। মায়া দেখে তার পেছনেই পানির ভেতর থেকে অদ্ভুত কিছু একটা হাওয়ায় উঠে আসছে। সবাই এসে তাকে ছাড়িয়ে নেয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর কেউ কিছু বুঝতে পারছিল না যে সবাই যাবে না থাকবে। মায়া জানায় তার দেহে কেউ প্রবেশ করেছে, কিন্তু ইতা তা উড়িয়ে দেয়, বলে সে শুধু একটু দুর্বল হয়ে পড়েছিল। এরপর সবাই এগিয়ে যেতে থাকে। তখন তারা একটি শিশুর হাসির শব্দ চারিদিক থেকে শুনতে পায়, যা মায়া ও উচাপ উভয়ই শোনে। তারা ভয় পেতে শুরু করে। কিছুটা এগিয়ে মায়া একজন বৃদ্ধ আত্মাকে দেখতে পায়, যে তাকে বলে ইতাকে নিয়ে বাড়ি ফিরে যেতে। তখন সবাই একটা বিকট শব্দ শুনতে পায়, যার কারণে প্রত্যেকের কানে ব্যথা হতে থাকে। আখরে আলীকে বোঝাতে চেষ্টা করে যে সব সমস্যা ইতার কারণে হচ্ছে, কিন্তু আলী কোথাও না কোথাও ইতাকে পছন্দ করে, তাই সে বলে আগে গিয়ে কথা বলবে। এমন সময় ইতার পেটে তীব্র ব্যথা শুরু হয়। তখনই আরেকটি আত্মা তার শরীরে প্রবেশ করে এবং বলে ইতাকে এখনই পাহাড় ছেড়ে চলে যেতে হবে, কারণ সে খারাপ নেই এবং সে চায় না পাহাড় অপবিত্র হোক। এদিকে ইতার মায়ের হাত থেকে একটি তিল পড়ে গিয়ে ভেঙে যায়, যার ভেতর থেকে কালো তরল আর মাংসের টুকরো বের পায়। ইন্দ্রা তার বোন মায়াকে বোঝায় যে তাদের ইতাকে নিয়ে বাড়ি ফিরতে হবে, কিন্তু তখন ইতার দেহে থাকা শয়তান বলে এই জায়গা তা, এবং সে জানে পাহাড়ের চূড়ায় কিভাবে যেতে হয়। ইন্দ্রা মায়াকে জিজ্ঞাসা করে সে কি আত্মাটিকে দেখতে পাচ্ছে, কিন্তু মায়া শুধু বনের আত্মাদের দেখতে পায়। ইতাকে যে ভর করে সে আত্মাগুলোকে দেখতে পায় না। তখন হঠাৎ করে ইতা নিখোঁজ হয়ে যায়। এরই মাঝে মায়া থেমে যায়। তখন সে আবার সে বৃদ্ধ আত্মাকে দেখে, যে চিৎকার করে যেতে বলে। ভয় পেয়ে মায়ের সবাইকে পালাতে বলে এবং তারা পালিয়ে গিয়ে দেখে ইতা একা বসে আছে। এখানে ইতা মায়াকে অদ্ভুত কথা বলে তারা এখনও চূড়ায় যেতে পারে, আর একবার গেলে মায়া তার সঙ্গে হাইকিং মিস করবে। সে এমনভাবে বলছিল যেন মরতে যাচ্ছে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এটা আবেগময় মুহূর্ত ছিল। এই সময় ইতা অনুভব করে যে তার ঠান্ডা লাগছে, কিন্তু তার মনে চুয়ায় যাওয়ার যে। এদিকে রাত হয়ে যায়, তারা তাঁবু খাটায়। এখানে ইতা সবার কাছে ক্ষমা চায়, কেননা তার জন্য সকলে কষ্ট পাচ্ছে, আর মায়াকে ধন্যবাদ জানায় যে সে সব সময় তার পাশে থেকেছে। কিছুক্ষণ পরে ইতা কষ্টে ছটপট করতে থাকে। আকরি বিরক্ত হয় বারবার এটা হচ্ছে দেখে। আলী ও ইন্দ্রা ইতার ব্যাগ চেক করে, কিছু পাওয়া যায় না। তারা পাশের হাইকারদের সাহায্য চাইলে তারা ইতাকে নিয়ে ঠাট্টা করে। তখন একজন লোক তাদের থামায়, বলে পাহাড় একটি পবিত্র স্থান। লোকটি ইতাকে সাহায্য করে। সবাই দেখে ইতার গোপনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছে। মায়া তার পোশাক বদলায় এবং ইন্দ্রা ও সেই লোক তার কানে প্রার্থনা করে। ইতার মা আবার প্রার্থনা পড়ে। তখন সে ওপরে কারো হাঁটার শব্দ শুনতে পায়। এদিকে ইতার শরীর খারাপ হয়ে যেতে থাকে, তার শিরাগুলো কালো হয়ে ওঠে, সকলের চোখ কপালে উঠে যায়। প্রার্থনার শেষ পথে ইতার স্বাভাবিক হয়ে যায়। ওদিকে ইতার মা সবকিছু তার স্বামীকে জানায়, কিন্তু সে বলে এগুলো তার কল্পনা। এদিকে সাহায্য করার লোকটি যাবার আগে সবাইকে বলে নেতিবাচক চিন্তা মাথা থেকে বাদ দিতে। সে নিজের তাঁবুতে ঘুমাতে যায়। সবাই ঠিক করে সকালবেলা নাস্তা করে ফিরে যাবে। রাতে মায়া স্বপ্নে পাহাড়ের রানী আসে। সে ইতাকে নিয়ে চলে যেতে বলে, কারণ সে জায়গাটি অপবিত্র করে দিয়েছে। মায়া ঘুম ভেঙে দেখে ইতা নিখোঁজ। সে বাইরে বসে অদৃশ্য বন্ধুর সঙ্গে কথা বলছে, যে আর কেউ নয়, সে শয়তান। মায়া তাকে জানাতে গেলে সে জানায় সে ইতা নয়। মায়া যখন তার পেছনে সে শয়তানকে দেখে, সে ইতাকে নিয়ে পালাতে চায়।
সকালে সবাই দেখে সেই লোক যিনি আগের রাতে সাহায্য করেছিলেন তিনি উধাও। উচপ আগে সন্দেহ করেছিল, কারণ তাদের সবাই জ্যাকেট পরা ছিল, কিন্তু সে ছিল না। অর্থাৎ সেই লোকটি ছিল পাহাড়ের আত্মা, যিনি তাদের সাহায্য করেছিলেন। এদিকে ইতা এমন সব কথা বলতে শুরু করেছে যেন সে মরতে চলেছে। সে গিয়ে একটি পাথরের উপর বসে আর মায়াকে বলে, একদিন তুমি এখানে কাঁপতে আসবে। ইতার মনে হচ্ছিল এটা তার জীবনের শেষ জায়গা। মায়া তাকে এমন কথা বলার জন্য বকাবকি করে আর তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। এরা এখন দ্বিতীয় পোস্টে পৌঁছে গেছে, যেখানে ইতা জানায় তার মনে হচ্ছে সে যেন কিছু একটা পেছনে ফেলে এসেছে। আর সে এখনও বলে যে তার মনে হয় তাদের মধ্যে কেউ একজন হয়তো পাল্টে গেছে কিংবা আর আগের মতো নেই। কিন্তু তার বন্ধুরা এসব কথায় খুব একটা গুরুত্ব দেয় না। ইতা মায়াকে বলে, যখন তুমি এখানে আবার ফিরে আসবে আর যদি আমাকে দেখো তাহলে আমাকে সঙ্গে নিয়ে যেও। তারা পাহাড়ে চড়ার কাজ শেষ করে নিচে নেমে আসে। মায়া ইতাকে তার বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু ইতার মা বুঝতে পারে তার মেয়ে আগের মতো নেই। ওদিকে মায়ের দাদি মায়ের মাকে বলে যে পেছনের দরজা দিয়ে মায়া আর ইন্দ্রা বাড়িতে ঢুকেছে, কিন্তু মায়া আর ইন্দ্রা তো একটু আগে সামনে দিয়ে এসেছে। এটা দেখে তাদের মা অবাক হয়ে যায়। বাড়ি ফেরার পরেও ইতার অবস্থার কোনো উন্নতি হয়নি। সে পুরোপুরি অস্বাভাবিক হয়ে গেছে আর তার মানসিক অবস্থাও স্বাভাবিক ছিল না। এজন্যই একজন পোস্টার তাকে এই অশুভ শক্তি থেকে মুক্ত করার চেষ্টা করছিল, আর সেই সময় মায়াও সেখানে উপস্থিত ছিল। তখন ওস্তাদ বলে, এমন কোনো আত্মা নেই যে মানুষের প্রাণ নিয়ে যেতে পারে। তখন ইতা তার মুখে থুতু ছুঁড়ে দেয়। সে নিজের নখ নিজেই উপড়ে ফেলতে শুরু করে আর ধীরে ধীরে সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই তার মা বাবা বাধ্য হয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। ইতার বাবা পুরো দোষ ইন্দ্রা আর মায়ের ওপর চাপিয়ে দেয়, এমনকি তিনি বলেন তিনি পুলিশে রিপোর্ট করবে। ডাক্তাররা ইতাকে অ্যানেস্থেসিয়ার ডাবল ডোজ দেয়, আর যদি পর্যবেক্ষণের পরও তার এই অবস্থা ঠিক না হয় তাহলে ডাক্তাররা আর কিছু করতে পারবে না। মায়া ইতার কথা ভাবতে থাকে, তাই সে হাসপাতালে ইতার সঙ্গে দেখা করতে যায়। সেখানে ইতা মায়াকে অনুরোধ করে কখনো যেন তাকে ছেড়ে না যায়। ইতার মা মেয়ের এই অবস্থায় খুবই ভেঙে পড়ে। তিনি অনেক ওস্তাদদের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু একজন মাত্র বলে ইতাকে সেই পাহাড় থেকে কিছু একটা ফিরিয়ে আনতে হবে। কিন্তু কি জিনিস সেটা কারোই জানা ছিল না, এমনকি ইতারও না। এদিকে ইতার পেট ফুলে উঠছিল। এখন মায়া সেই জিনিস নিয়ে তার ভাইয়ের সঙ্গে কথা বলে। তখন তার ভাই জানায় সে ইতার সব ব্যাগ পরীক্ষা করেছিল, এমনকি সে প্লাস্টিক ব্যাগও, যাতে ইতার নোংরা কাপড় ছিল। তাহলে ইতা সেই হ্রদে কি এমন ফেলে দিয়েছিল? প্রতিদিন রাতে সে অশুভ আত্মাটি ইতার কাছে আসে। ইতা মায়াকে বলে, কিন্তু মায়া সেটা স্বপ্ন বলে উড়িয়ে দেয়। স্কুলে সবাই ওই ট্যাবুর বিষয় নিয়ে কথা বলছিল। তখন আলী বলে তার আর এক বান্দিনও পিরিয়ডের সময় হাইকিংয়ে গিয়েছিল, কিন্তু এমন কিছু হয়নি। এখন সব বন্ধুরা ইতার সঙ্গে দেখা করতে হাসপাতালে যায়। সেখানে ইতা দেখে সেই আত্মাটি দাঁড়িয়ে আছে, কিন্তু মায়া কিছুই দেখতে পায় না। আর সবচেয়ে আজব বিষয় হলো, প্রতিদিন ইতার সঙ্গে দেখা করতে একজন পুরুষ আসে, যাকে ইতার মা নিজের চোখে দেখেছেন। আর সে হঠাৎ উধাও হয়ে যায়। এক রাতে ইতা মায়ের সঙ্গে দেখা করতে আসে আর বলে সে এখন পুরোপুরি ভালো আছে আর সে তার স্বাদ ফেরত দিতে এসেছে। কিন্তু মায়া তাকে সেটা উপহার হিসেবে দিয়ে দেয়। নিজের বন্ধুকে সুস্থ দেখে মায়া খুব খুশি হয়, কিন্তু সেই রাতে মায়ার ভাই তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। সেখানে গিয়ে তারা দেখে ডাক্তাররা ইতার হার্টবিট ফেরানোর শক দিচ্ছে। এটা দেখে মায়া অতবাক হয়ে যায়। ইতার মুখ থেকে রক্ত বেরিয়ে আসছিল। মরার আগে সে মুচকি হেসে তার বন্ধুর দিকে তাকিয়ে থাকে। ইতার শেষকৃত্যে তার মা বাড়ির পায়ে সেই লোকটিকে আবার দেখতে পায়, যে হাসপাতালে প্রতিদিন ইতার সঙ্গে দেখা করতে আসত। তিনি তাকে চলে যেতে বলে। নিজের বন্ধু মারা যাওয়ায় মায়া খুবই ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছিল না ইতা কি রেখে এসেছিল পাহাড়ে। তখনই হঠাৎ সব মনে পড়ে যায়, আর এখানেই প্রকৃত সত্য প্রকাশ পায়। হাইকিংয়ে যাওয়ার আগে ইতার বাবা তাকে কিছু প্লাস্টিক ব্যাগ দিয়েছিলেন। এই কথা মায়া ইতার মাকে বলে দেয়। তখন সে সরাসরি ইতার বাবাকে জিজ্ঞেস করে। সে দেখতে পায় ঘরে কালো জাদুর জিনিসপত্র রাখা আছে, আর এখানেই আসল সত্য জানা যায়। ইতার বাবার ব্যবসা একেবারে ভালো ছিল না। তার প্রতিদ্বন্দ্বী তার ব্যবসা ধ্বংস করতে তার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক পাঠিয়েছিল, আর তার শিকার হয়েছিল
ইতা। এজন্যই তার নাক দিয়ে রক্ত বের হতো। এটা কোনো শারীরিক রোগ ছিল না। তখন ইতার বাবা নিজেও ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে যাতে পরিবারকে রক্ষা করতে পারে। একদিন সে বাড়ির পেছনে অদ্ভুত একটি কালো জাদু পুতুল মাটির ভেতর থেকে খুঁজে পায়। সাইকিকদের মতে এগুলো দূরে ফেলে দিতে হবে, আর তাই সেই অদ্ভুত জলগুলো প্লাস্টিক ব্যাগে মুড়ে ইতাকে দিয়ে মাউন্ট কাজের হ্রদ ফেলে দিতে বলে, যার কারণে পাহাড়ের আত্মারা রেগে গিয়েছিল। যে কালো আত্মাটি এতদিন ধরে ইতাকে ভয় দেখাচ্ছিল সেটাই ছিল সেই কালো জাদুর ফল। এটা শুনে ইতার মা রেগে আগুন হয়ে যায়। এই ঘটনা 3 বছর পর মায়া আবার ফিরে আসে সেই পাহাড়ে তার ভাই আর বন্ধু-বান্ধবদের সঙ্গে হাইকিং করতে। সে সেই একই পাথরের কাছে গিয়ে কাঁদতে থাকে যেখানে ইতা বলেছিল একদিন মায়া সেখানে এসে কাঁদবে। তখনই সে ইতার আত্মাকে দেখতে পায় আর সে আত্মাকে সঙ্গে নিয়ে যায়, কারণ ইতা বলেছিল যদি কখনো সে ফিরে আসে তখন মায়া যেন তাকে সঙ্গে নিয়ে যায়। শেষে আসল মায়া সব ঘটনা খুলে বলছে। ইতা যখন মরছিল তখন সে মায়ের হাত শক্ত করে ধরে রাখে আর জিজ্ঞেস করে, আমি যদি মরে যাই তাও কি তুমি আমার বেস্ট ফ্রেন্ড থাকবে? সেই মুহূর্তটা মায়ের হৃদয় ছিঁড়ে দিয়েছিল। তবে সত্য ঘটনা অনুযায়ী ইতার বাবা এসব কিছু করেনি, বরং তার ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড তার উপর অভিশাপ দিয়েছিল। আর সেই অভিশাপ সরানোর জন্যই তার ভাই ইতাকে কিছু জিনিস ফেলে নিতে বলেছিল। আর যে অজানা লোকটা প্রতিদিন হাসপাতালে আসতো সে হয়তো ছিল ইতার বাবার সেই প্রতিদ্বন্দ্বী যে ইতার মৃত্যুতে আনন্দ পাচ্ছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।